আচ্ছা, আজকে আমরা ক্লাস 11-এর একটি টপিক জারণ বিজারণ চ্যাপ্টারের আজকে আমরা মূলত জারণ সংখ্যা নির্ণয়, জারণ সংখ্যা এইটা আজকে শিখবো এই ক্লাসে। ঠিক আছে, তো জারণ বিজারণ চ্যাপ্টারটি সাধারণত আমাদের 3 দিন থেকে আরেকটু বেশি ক্লাসে বা 3 দিনে এই চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাবে। তো 3 দিনের মধ্যে আজকে আমি প্রথম দিনের ক্লাসটা করাচ্ছি, যে ক্লাসটাতে আমরা মূলত শিখব যে জারণ সংখ্যা জিনিসটা কি, জারণ সংখ্যা কীভাবে নির্ণয় করা হয় ইত্যাদি এই ধরনের টপিকগুলো আমরা শিখব। এবং নেক্সট ক্লাসে আমরা এই জারণ সংখ্যার অ্যাপ্লিকেশান, জারণ বিজারণ কীভাবে ঘটে এই ব্যাপারগুলো শিখব। তো আজকে জারণ সংখ্যা শেখার আগে আমরা যেটাতে যাব, আমরা একটু রিমাইন্ড করে নিই। আমরা ক্লাস 8-এ আমরা জারণের সংজ্ঞা পড়েছি। ক্লাস 8-এ আমরা জারণের সংজ্ঞা পড়েছি। কি পড়েছি? যে কোনো মৌলের সঙ্গে বা যৌগের সঙ্গে যদি অক্সিজেন বা এই জাতীয় কোনো মৌল যুক্ত হয় তাহলে তাকে জারণ বলে, বা হাইড্রোজেন যদি বিযুক্ত মানে বেরিয়ে যায়, হ্যাঁ, তাই তাকে আমরা বলেছিলাম জারণ। এছাড়াও বিজারণের সংজ্ঞায় পড়েছিলাম, বিজারণের সংজ্ঞায় কি পড়েছিলাম, যে হাইড্রোজেন যদি যুক্ত হয় তাহলে তাকে বলে বিজারণ, বা অক্সিজেন বেরিয়ে গেলে তাকে বলে বিজারণ। এইটা আমরা পড়েছিলাম ক্লাস 8-এ। আচ্ছা, তারপরে 9 বা 10-এ গিয়ে আমরা ইলেকট্রনীয় মতবাদ অনুযায়ী জারণের সংজ্ঞা পড়লাম। কি পড়লাম? যে কোনো মৌল থেকে যদি ইলেকট্রন বেরিয়ে যায় মানে ইলেকট্রন বর্জন করে তাহলে তাকে আমরা বলেছিলাম জারণ। এটা 9-10 মাধ্যমিক লেভেলে এইটা শিখেছি, যে যদি কোনো পরমাণু বা মৌল যদি ইলেকট্রন বর্জন করে সেটা হচ্ছে জারণ, আর যে যদি ইলেকট্রন কেউ গ্রহণ করে তাহলে সেটাকে আমরা বলেছিলাম বিজারণ। এই ছিল আমাদের প্রিভিয়াস জারণ বিজারণ সম্পর্কে ধারণা। ঠিক আছে, তো ক্লাস 11-এ আমরা জারণ বিজারণ সম্পর্কে ধারণা পাবো কার মাধ্যমে? জারণ সংখ্যার মাধ্যমে পাবো। জারণ বিজারণ সম্পর্কে আমরা ধারণা পাবো জারণ সংখ্যার মাধ্যমে, যার কারণে আজকের ক্লাসে আমরা জারণ সংখ্যা কি, জারণ সংখ্যা কিভাবে বার করা হয় এই জিনিসগুলোকে আমরা মূলত শিখব। এবং আমরা নেক্সট ক্লাসে আমরা শিখব যে জারণ বিজারণ কিভাবে হচ্ছে, কাকে জারণ বলে অ্যাকর্ডিং টু অক্সিডেশন নাম্বার, জারণ সংখ্যার ইংরেজি অক্সিডেশন নাম্বার, অক্সিডেশন নাম্বার দিয়ে জারণ কীভাবে হচ্ছে, বিজারণ কীভাবে হচ্ছে। এবং আমরা নিচু ক্লাসে মানে 9-10 লেভেলে কোনো সমীকরণের যে ব্যালেন্স মানে সমতা বিধান সেটা খেয়াল করে তোরা দেখবি যে আমরা কীভাবে শিখেছিলাম, যে আন্দাজে আন্দাজে বসাতাম এদিকেরটা 2 ওদিকেরটা 3, কিন্তু আমরা নেক্সট আগামী দিনের ক্লাসে মানে ডে 2-তে আমরা ব্যালেন্স করা শিখব উইথ প্রপার কি একটা নিয়মের মাধ্যমে আমরা শিখব ব্যালেন্স করা। তো যাই শিখি এই চ্যাপ্টারের, আমার কিন্তু প্রথম দরকার কি শেখা, আমার প্রথম দরকার শেখা যে জারণ সংখ্যা জিনিসটা কি, জারণ সংখ্যা কিভাবে বার করা হয়, এই ব্যাপারগুলো আজকে আমাদের শিখতে হবে। ঠিক আছে, তো জারণ সংখ্যা আমরা যদি শিখতে চাই তাহলে আমাদের সবার প্রথমে জানতে হবে যে যোজ্যতা, যোজ্যতা সম্পর্কে একটা ধারণা আমাদের রাখতে হবে। যোজ্যতা কি? যে কোন মৌলের কত যোজ্যতা, সেই মৌলগুলোর যোজ্যতা আমাদের একটু মনে রাখতে হবে। ঠিক আছে, যেমন হাইড্রোজেন যোজ্যতা 1, সোডিয়াম যোজ্যতা 1, পটাশিয়াম যোজ্যতা 1, ক্যালসিয়াম 2, ম্যাগনেসিয়াম 2, অ্যালুমিনিয়াম 3। এগুলো হচ্ছে সাধারণ জারণ সংখ্যা, এই যোজ্যতা। ঠিক আছে, আচ্ছা, এছাড়াও আরও যদি আমরা আরেকটা লিস্ট বানাই তাহলে সেখানে হচ্ছে ক্লোরিন, যোজ্যতাগুলো কিন্তু এগুলো মনে রাখতেই হবে। ক্লোরিনের যোজ্যতা কত? 1। ব্রোমিন, ফ্লোরিন, এদের যোজ্যতা কত সবাইকার? 1 1 1। ঠিক আছে, অক্সিজেন যোজ্যতা কত? 2। তাহলে এই মোটামুটি আমাদের যোজ্যতা। এবার তোরা খেয়াল করে দেখ, আমি এখানে যে সমস্ত মৌলগুলো লিখেছি এরা কিন্তু সাধারণত কেউ চট করে পরিবর্তনশীল যোজ্যতা দেখায় না। পরিবর্তনশীল যোজ্যতা মানে কি? আমরা রাসায়নিক বন্ধন চ্যাপ্টারে শিখেছি পরিবর্তনশীল যোজ্যতা কারা কারা দেখায়। সালফার দেখায়, ফসফরাস দেখায়, এদের একাধিক যোজ্যতা হয়, 2 হয়, 4 হয়, 6 হয়, ফসফরাসের 3 হয়, 5 হয়। ঠিক আছে, বা তোরা মনে কর এফি,
আস হয়, ইক হয়, আস হলে 2, ইক হলে 3। তো এই বেশ কিছু মৌল আছে যারা কি জারণ সংখ্যা দেখায়, যারা পরিবর্তনশীল জারণ সংখ্যা শো করে। কিন্তু এখানে আমি যে মৌলগুলো লিখেছি এরা কিন্তু জেনারেলি কেউ পরিবর্তনশীল জারণ সংখ্যা শো করে না। সাধারণত ক্লোরিন কি করে না, করে, কিন্তু সাধারণত প্রকৃতিতে যে সমস্ত যৌগ দেখা যায় সেখানে এরা এই যোজ্যতাটাই বেশিরভাগ শো করে। সাধারণত কথাটা বারবার আমি জোর দিচ্ছি, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের যোজ্যতার বিভিন্ন মৌলের যোজ্যতা, ঠিক আছে? তো এই যদি যোজ্যতা হয় তাহলে আমরা এবার চলে যাব যে জারণ সংখ্যা জিনিসটা কি। জারণ সংখ্যা জিনিসটা কি আমরা এবার একটু জারণ সংখ্যা জিনিসটাকে শিখে নেবো, জিনিসটা কি, ঠিক আছে? দেখবি জারণ সংখ্যার কি আছে, বইতে একটা এরম বড় সড়ো সংজ্ঞা দেয়া আছে। তো আমার মত হচ্ছে ওই সংজ্ঞাটা তোদের মুখস্থ বই অনুযায়ী করতে হবে না। সংজ্ঞাটা মুখস্থ করে মেমোরিটাকে ভরাট করার কোনো প্রয়োজন নেই, সংজ্ঞাটা মুখস্থ করতে হবে না। কিন্তু জারণ সংখ্যা জিনিসটা কি আমি একটা ছোট্ট 1 লাইনের মধ্যে বলে দিচ্ছি, এটা হয়তো বইতে লেখা থাকবে না, বা পরীক্ষায় জারণ সংখ্যা কাকে বলে দিলে এই 1 লাইন লিখলে হয়তো নাম্বার নাও দিতে পারে। তবু বলবো জারণ সংখ্যার সংজ্ঞা কিন্তু করার দরকার নেই। জারণ সংখ্যা কাকে বলছে? জারণ সংখ্যা বলছে চিহ্নযুক্ত যোজ্যতাকে জারণ সংখ্যা বলছে। চিহ্নযুক্ত যোজ্যতাকে সাধারণত জারণ সংখ্যা বলা হয়, ঠিক আছে? চিহ্নযুক্ত যোজ্যতাকে জারণ সংখ্যা বলে, মানে যোজ্যতার সামনে আমরা যদি সাইন পুট করে দিই তাহলে সেটাই হয়ে যাবে সেই মৌলের জারণ সংখ্যা। বোঝা গেল? তাহলে জারণ সংখ্যা হচ্ছে চিহ্নযুক্ত যোজ্যতাকে আমরা বলে থাকি জারণ সংখ্যা। এইবার যেগুলো চিহ্ন কী দেবো, ধর সোডিয়াম, এর যদি জারণ সংখ্যা আমি করি, এটা যোজ্যতা, আমি এবার এই ছকটাতে, হ্যাঁ এটা যোজ্যতাটাকে, এগুলো যোজ্যতা ছিল, আমি এবার এই ছকটাকে, তোরা আলাদা করে খাতায় ছক করবি, আমি এই ছকটাকে এখানেই করে দিলাম, এখানে জারণ সংখ্যা করে দিলাম, জারণ সংখ্যা করে দিলাম। তাহলে জারণ সংখ্যার সংজ্ঞা আমি কী বলেছি? চিহ্নযুক্ত যোজ্যতাকে জারণ সংখ্যা বলে, ঠিক আছে? তো সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, এগুলো কি দেখতে পাচ্ছি আমরা? দেখ, এগুলো সাধারণত কি ধাতু, সাধারণত ধাতু। একটা জিনিস মনে রাখবি, আগেও বলেছি এখনও বলছি, ধাতু মানে হচ্ছে ইলেকট্রোপজিটিভ। ধাতু মানে হচ্ছে ইলেকট্রোপজিটিভ, ঠিক আছে? ইলেকট্রোপজিটিভ। আর অধাতু মানে হচ্ছে ইলেকট্রোনেগেটিভ। ধাতুগুলো হচ্ছে ইলেকট্রোপজিটিভ, অধাতু হচ্ছে ইলেকট্রোনেগেটিভ। আমরা পর্যায় সারণী চ্যাপ্টারে দেখেছি অধাতু মানে হচ্ছে ইলেকট্রোনেগেটিভ। যে মৌলের ইলেকট্রোনেগেটিভিটি যত বেশি সেই মৌলের অধাতব চরিত্রও কী হয়, তত বেশি হয়। তো ধাতুগুলো কি বলছি, আবার ধাতুগুলোকে আমরা বলছি ইলেকট্রোপজিটিভ। আমি পজিটিভ কথাটা নিচে মার্কিং করলাম পজিটিভটাকে, ঠিক আছে? তার মানে আমরা কি শিখলাম? ধাতুর জারণ সংখ্যা হবে, কি পজিটিভ। এবার হাইড্রোজেনটা কি? হাইড্রোজেন হতে পারে অধাতু, কিন্তু যেহেতু গ্রুপ 1-এ লেখা হয় তাই হাইড্রোজেনের সাধারণত কথাটা বারবার ইউজ করছি, কারণ -1 ছাড়াও অন্য কিছু হতে কিন্তু পারে, ঠিক আছে? কিন্তু জেনারেলি এদের জারণ সংখ্যা হচ্ছে এইগুলো। বোঝা গেছে? তাহলে এদের জারণ সংখ্যাগুলো তোদের একটু, এই যে কটা লিখেছি এগুলো অতি অবশ্যই তোদের মুখস্থ রাখতেই হবে। এদের জারণ সংখ্যা, এগুলো অধাতু, তো এগুলো অধাতু, এদের জারণ সংখ্যা কী হয়ে যাবে? যেটা যোজ্যতা তার সামনে নেগেটিভ সাইন বসে যাবে, সেটা হয়ে যাবে তাদের জারণ সংখ্যা। তাহলে ধাতুর জারণ সংখ্যা কি? ধাতুর জারণ সংখ্যা হচ্ছে যোজ্যতার সামনে ধনাত্মক আধান বসবে, আর অধাতুর জারণ সংখ্যা হচ্ছে যোজ্যতার সামনে ঋণাত্মক আধান বসবে। এই হচ্ছে আমাদের সামগ্রিক এই মৌলগুলো জারণ সংখ্যা মুখস্থ রাখতেই হবে। তোরা যদি একটু যোজ্যতাটা মনে রাখতে পারিস তাহলে তোদের ক্ষেত্রে আর জারণ সংখ্যাটা বার করা কোনো ব্যাপার নয়, ঠিক আছে? তো যে মৌলগুলো লিখে দিলাম, তোরা খাতায় লিখে রেখে এই মৌলগুলোর জারণ সংখ্যা তোদের মুখস্থ রাখতে হবে। তাহলে এবার প্রশ্ন হচ্ছে, এই যৌগগুলোর জারণ সংখ্যা মুখস্থ রেখে আমরা কি করব? আজকে আমরা সেই ক্লাসটার দিকেই আস্তে আস্তে এগিয়ে যাব, যে যৌগগুলোর জারণ সংখ্যা মুখস্থ রেখে আমাদের কি কাজে লাগবে।
আচ্ছা, এরপরে চলে যাই, আমরা জারণ সংখ্যা যাচ্ছি, এরপরে ফার্দার আমরা চলে যাই মূলক। তোরা বেশ কিছু মূলক তোরা নিচু ক্লাসে পড়েছিস, ঠিক আছে? মূলকের যোজ্যতা আর জারণ সংখ্যা আমি একটা ছকের মাধ্যমেই করে দিচ্ছি। মূলক, ঠিক আছে? ধর আমরা কিছু মূলক লিখি, এই মূলকটার নাম হচ্ছে অ্যামোনিয়াম। নিচু ক্লাসে পড়েছিস এইটে, অ্যামোনিয়াম, সংকেত NH4+, ঠিক আছে? সালফেট, সংকেত SO4 2-, হাইড্রক্সাইড, সংকেত কি OH-, সরি OH-, ঠিক আছে? আচ্ছা, নাইট্রেট NO3-, ঠিক আছে? তো এই জাতীয় এক ঝাঁক মূলক আমরা আগে পড়েছি। ফসফেট PO4-3-, ঠিক আছে? আমি কয়েকটাকে লিখলাম, এছাড়াও নাইট্রাইট হয়, সালফাইড হয়, সেগুলোকে লিখতে পারিস। আচ্ছা, তাহলে অ্যামোনিয়াম এর যোজ্যতা কত? যোজ্যতা হচ্ছে তার যেটা চার্জ সেটাই হচ্ছে তার যোজ্যতা। সালফেটের যোজ্যতা কত? এখানে মাইনাস কত আছে? 1 আছে, 1, এই হচ্ছে এদের যোজ্যতা। আর জারণ সংখ্যা যদি বলিস, মূলকের ক্ষেত্রে যেটা চার্জ সেটাই তার জারণ সংখ্যা, 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 ঠিক আছে? তো মূলকের জারণ সংখ্যা, আমি যোজ্যতাটাও বুঝিয়ে দিলাম। যোজ্যতাটা যখন লিখছিস তখন চিহ্নটা বাদ দিয়ে দিচ্ছিস। যাই হোক, আমাদের যোজ্যতাটা নিয়ে কাজ নেই, আমি যোজ্যতাটাকে যদি মুছে দিই তাহলে মূলকের জারণ সংখ্যাও আমরা শিখে গেলাম। তার মানে সালফেট মূলকের জারণ সংখ্যা কত হলো? সালফেট মূলকের জারণ সংখ্যা হলো -2, হাইড্রক্সাইড মূলকের জারণ সংখ্যা হলো -1, অ্যামোনিয়ামের জারণ সংখ্যা হচ্ছে +1, নাইট্রেটের জারণ সংখ্যা -1, ফসফেটের জারণ সংখ্যা -3। এছাড়াও তুই যখন কোনো মূলক পাবি, যেমন সালফাইড, সালফাইড হচ্ছে S2-, এর জারণ সংখ্যা হবে -2, ঠিক আছে? তো আরও যদি কোনো নাম পাস তোরা এক জায়গায় তুলে রাখতে পারিস। তাহলে বোঝা গেছে মূলকের জারণ সংখ্যা কী হচ্ছে? যেটা তার চার্জ, চিহ্ন সমেত যেটা তার চার্জ, সেটাই হয়ে যাচ্ছে তার জারণ সংখ্যা, ঠিক আছে? তো আজকে আমরা এবার কি শিখব? আজকে আমরা শিখব যে কোনো পরমাণুর জারণ সংখ্যা কিভাবে নির্ণয় করতে হয়। এগুলো তো যেগুলো তোকে লিখে দিলাম, এগুলো তোকে মুখস্থ রাখতে বললাম কেন? কারণ এই জারণ সংখ্যাগুলো পরিবর্তন হয় না। যেমন সালফেট যদি তুই মূলক বলিস, এই মূলকটার জারণ সংখ্যা কিন্তু অলওয়েজ -2, ঠিক আছে? এই জারণ সংখ্যাগুলো পরিবর্তন হয় না। কিন্তু আমাদের এবার কাজ কি? যে পরমাণু বা মূলকের জারণ সংখ্যার পরিবর্তন হয় না, তাদের জারণ সংখ্যার মানটাকে কাজে লাগিয়ে যাদের জারণ সংখ্যার মানের পরিবর্তন হয়, তাদের জারণ সংখ্যার মানটা আমাদের বার করতে হবে। আচ্ছা, এবার আমরা চলে যাই জারণ সংখ্যা কাদের পরিবর্তন হয়। জারণ সংখ্যা পরিবর্তন কাদের হয়? জারণ সংখ্যা পরিবর্তন কাদের হয়? যাদের যোজ্যতার পরিবর্তন হয়, তাই তো? জারণ সংখ্যার পরিবর্তন কাদের হয়? মানে আমরা কাদের জারণ সংখ্যা বার করব? দেখ, আমরা অক্সিজেনের জারণ সংখ্যা আমরা বার করব না, হয়তো বার করব, রেয়ার এক্সাম্পল, কিন্তু সাধারণত আমরা অক্সিজেনের জারণ সংখ্যা বারই করব না। কেন বার করব না? কারণ আমরা অক্সিজেনের যোজ্যতা জানি 2, তার মানে অক্সিজেনের জারণ সংখ্যা আমরা কি জানি? -2। এটা 99% এইটা। আমরা যখন কোনো যৌগে হাইড্রোজেন থাকবে, আমরা তার জারণ সংখ্যা বার করব না। কেন বার করব না? কারণ আমরা তো তার জারণ সংখ্যা জানি +1। তাহলে এদের জারণ সংখ্যাটা আমাদের জানা, তাহলে এদের জারণ সংখ্যা কিন্তু আমরা বার করব না। তাহলে কাদের জারণ সংখ্যা বার করব? যে সমস্ত মৌলের বা পরমাণুর যোজ্যতার পরিবর্তন হয়, আমরা তাদের জারণ সংখ্যা বার করব। কীভাবে বার করব পরে আসছি, আগে ভালো করে বুঝে নে যে আমরা কাদের জারণ সংখ্যা বার করব। যেমন ধর একটা যৌগ, একটু পরেই যাব, KMnO4, ঠিক আছে? KMnO4, বা একটা যৌগ তুই মনে কর K4Fe(CN6), এই যৌগটাতে আমরা জারণ সংখ্যা কার বার করব? এর বার করব। এই যৌগে জারণ সংখ্যা কার বার করব? এর বার করব, ঠিক আছে? তো জারণ সংখ্যা, যেমন ধর H2SO4,
এই যৌগে আমাদের জারণ সংখ্যা ক্যালকুলেট করতে হবে। কার করতে হবে? এর। এটা তোকে সবার আগে বুঝতে হবে যে আমরা কার জারণ সংখ্যা বার করব। আমরা তারই জারণ সংখ্যা বার করব যে সমস্ত মৌলের একাধিক যোজ্যতা থাকে, আমরা তার জারণ সংখ্যা বার করব। কিভাবে বার করব? এদের যা বাকিগুলো জারণ সংখ্যার মানকে কাজে লাগিয়ে আমরা আননোন মানে যেটা পরিবর্তন হয় তার জারণ সংখ্যা বার করব, এবং সেই উপায়টা তোদের আমি এক্ষুনি শেখাবো। আগে তোদের বুঝতে হবে যে আমরা কাদের জারণ সংখ্যা বার করব। আর একটাভাবে বলে দিই, দেখ, যাদের যোজ্যতার পরিবর্তন হয় তাদের জারণ সংখ্যা আমরা বার করব। সেটা কে কে হতে পারে? 21 থেকে 30 এই মৌলগুলো জারণ সংখ্যা সাধারণত পরিবর্তন হয়। কেন হয়? কারণ এদের দেখ ডি ইলেকট্রন আছে। যাদের ডি ইলেকট্রন আছে তাদের ডি অরবিটাল আছে, তো যাদের ডি ইলেকট্রন আছে তাদের জারণ সংখ্যা সাধারণত পরিবর্তন হতে পারে। তাহলে এগুলো কারা? এগুলো হলো সন্ধিগত মৌল। এটা হচ্ছে 3D সারি। 3D সারিরও বার করতে হতে পারে, 4D সারিরও হতে পারে, কিন্তু আমাদের 3D সারি নিয়ে কাজ করলেই হয়ে যাবে। তাহলে জারণ সংখ্যা আমরা কার বার করব? সন্ধিগত মৌলগুলো 21 থেকে 30। এছাড়াও কার বার করব? ফসফরাসের, সালফারের। কেন এদের বার করব? কারণ আমরা দেখেছি রাসায়নিক বন্ধন চ্যাপ্টারে এদের পরিবর্তনশীল কি দেখা যায়? পরিবর্তনশীল সমযোজ্যতা দেখা যায়। এদের পরিবর্তনশীল সমযোজ্যতা দেখা যায়। ফসফরাস, সালফার, ক্লোরিনেরও হতে পারে, কিন্তু ক্লোরিনের মানে সংখ্যাটা তুলনামূলক কম, এদের সংখ্যাটা অনেক বেশি। যেমন দেখ না, সালফারের কত যৌগ হয় দেখ, আমি দেখিয়ে দিচ্ছি। SO2, SO3, H2SO4, H2S। দেখ, এক একটা যৌগে যোজ্যতা এক এক রকম, তাই না? তার মানে এদের পরিবর্তনশীল যোজ্যতা হওয়ার জন্য এদের মানে কোনো মৌল, তাহলে বোঝা গেল আমি কার জারণ সংখ্যা বার করব। এটা প্রথম বুঝতে হবে যে কোনো একটা যৌগে আমি কার জারণ সংখ্যা বার করব। আমি কোনো যৌগে সেই মৌলের জারণ সংখ্যা বার করব যে মৌলটার যোজ্যতার পরিবর্তন হয়। সাধারণত যোজ্যতার পরিবর্তন কাদের হয়? সন্ধিগত মৌলগুলোর হয় 21 থেকে 30 অবধি। তাছাড়াও যারা পরিবর্তনশীল সমযোজ্যতা দেখায়, যেমন ফসফরাস, সালফার, এদের ক্ষেত্রেও হয়, নাইট্রোজেনের ক্ষেত্রেও হয়। ঠিক আছে, কারণ নাইট্রোজেনের একাধিক জারণ সংখ্যা দেখা যায়। তো এবার আমরা শিখব যে এই যে জারণ সংখ্যা, এটা বার করব কিভাবে, জারণ সংখ্যা বার করব কিভাবে। ঠিক আছে, তো আমরা একটা কোশ্চেনে চলে যাই। KMnO4 যৌগে Mn এর জারণ সংখ্যা নির্ণয় করো। জারণ সংখ্যা নির্ণয় করো। ঠিক আছে, KMnO4 যৌগে Mn এর জারণ সংখ্যা নির্ণয় করো, এই হচ্ছে কোশ্চেন। আচ্ছা, বইতে জারণ সংখ্যা নির্ণয়ের সাঁতরার বই বল বা ছায়ার বই বল, অনেক কটা পদ্ধতি কিন্তু দেখবি জারণ সংখ্যা নির্ণয়ের দেয়া আছে, অনেক 1 নম্বর 2 নম্বর করে দেয়া আছে। আমি কি করছি, একসাথে সবগুলো পড়াচ্ছি, মানে একটা কমন পদ্ধতি বলে দিচ্ছি, যেটা দিয়ে তোদের অনেক কাজ হয়ে যাবে। বইতে আলাদা আলাদা করে অনেক কটা পদ্ধতি করে গেছে, অবশ্যই বইটা পড়বি। আচ্ছা, এখানে একটা জিনিস লিখছি, এই অ্যান্সারটায় পড়ে যাচ্ছি, একটা নিয়ম লিখছি, যে নিয়মটা আমি নিজের মতো করে লিখছি। যে কোনো যৌগের মোট জারণ সংখ্যা 0 হয়, এটা তোদের সবার আগে বুঝতে হবে এবং মনে রাখতে হবে। কি লিখেছি কথাটা? যে কোনো যৌগের মোট জারণ সংখ্যা কত হয়? 0। এটা তোদের খাতায় নোট ডাউন রাখতে হবে এবং মনে নোট ডাউন রাখতে হবে, কারণ জারণ সংখ্যা এটা কিন্তু কাজে লাগতেই থাকবে। ঠিক আছে, তো যে কোনো যৌগের মোট জারণ সংখ্যা কত হয়? 0 হয়। ঠিক আছে, এটা লিখে নিয়েছিস, মুছে দেবো আমি এক্ষুনি, এই লাইনটা লিখে নিবি, যে কোনো যৌগের মোট জারণ সংখ্যাটা 0 হয়। ঠিক আছে, এবার আমি এই প্রবলেমটায় এগিয়ে যাব। আমি কি করব, উত্তরটা অ্যান্সারে চলে যাই। মনে করি KMnO4 যৌগে Mn পরমাণুর জারণ সংখ্যা সমান x। ঠিক আছে, আচ্ছা, অতএব KMnO4 যৌগের মোট জারণ সংখ্যা সমান, এবার KMnO4 এর আমরা মোট জারণ সংখ্যা বার করছি, মোট জারণ সংখ্যা। ঠিক আছে, দেখ কীভাবে বার করছি। কে এর জারণ সংখ্যা কত হয় বল? +1,
লিখে দিয়েছি। পটাশিয়ামের যোজ্যতা কত 1, পটাশিয়ামটা যেহেতু ধাতু তাহলে পটাশিয়ামের জারণ সংখ্যা কত +1, মোট বার করছি তাই মাঝখানে আমরা কী চিহ্ন দিচ্ছি, যোগ চিহ্ন দিচ্ছি, এটা এক্স ধরেছি। আচ্ছা অক্সিজেনের জারণ সংখ্যা কত -2, কটা অক্সিজেন পরমাণু আছে 4খানা, অক্সিজেন পরমাণু কতগুলো আছে 4খানা, তাহলে কত হলো দেখ x-7 হচ্ছে, হ্যাঁ ক্যালকুলেট করলে x-7 হচ্ছে, তাহলে KMnO4 এর মোট জারণ সংখ্যা কত হলো x-7। আচ্ছা একটু আগে যে পয়েন্টটা তোরা খাতায় লিখে রেখেছিস, আমি যে পয়েন্টটা বললাম মুছে দিয়েছি, কোনো যৌগের দেখ এটা একটা যৌগ, কোনো যৌগের মোট জারণ সংখ্যা, এটা হচ্ছে মোট জারণ সংখ্যা, মোট জারণ সংখ্যার মান কত হয়, যে কোনো যৌগের, যদি যৌগটা নিউট্রাল হয় মানে কোনো আয়ন নয়, যে কোনো যৌগের মোট জারণ সংখ্যা কত হয় 0 হয়, তাহলে এক্সের মান কত পেলি +7, তার মানে Mn এর জারণ সংখ্যা কত বেরোলো তোর ক্যালকুলেট করে +7 বেরোলো, ঠিক আছে। তারপরে যে কোনো যৌগের মোট জারণ সংখ্যা কত হবে 0 হবে, আমি মোট জারণ সংখ্যাটা বার করলাম ওটাকে 0 করে দিলাম, ঠিক আছে। আচ্ছা আরেকটায় চলে যাই, আরেকটা এক্সাম্পলে চলে যাই, আরেকটা এক্সাম্পলে যাই। K2Cr2O7 যৌগে কার জারণ সংখ্যা বার করবো, এবার তোদের বুঝতে হবে, কে এর বার করবো না এটা ফিক্সড, ও এর বার করবো না, তাহলে কার বার করবো, Cr পরমাণুর জারণ সংখ্যা নির্ণয় করো, Cr পরমাণুর জারণ সংখ্যা নির্ণয় করো। আমি আর লেখাটা লিখছি না, ঠিক আগের মতো করেই লিখতে হবে তোদের। মনে করি K2Cr2O7 যৌগে Cr পরমাণুর জারণ সংখ্যা সমান x, অতএব K2Cr2O7 এর মোট জারণ সংখ্যা, মোটটা লিখছি, হ্যাঁ দেখ পটাশিয়ামের জন্য 2 × +1, কারণ একটা পটাশিয়ামের জারণ সংখ্যা +1, দুটো পটাশিয়াম আছে তাহলে 2 × +1। ক্রোমিয়ামের জারণ সংখ্যা কত হচ্ছে x, কটা ক্রোমিয়াম আছে দুটো, তাই ক্রোমিয়ামের মোট এখানে জারণ সংখ্যা কত হলো 2x, প্লাস অক্সিজেন কটা আছে 7টা, কত করে জারণ সংখ্যা -2, ইকুয়াল টু কত হবে, আলাদা করে আর বার করলাম না, ইকুয়াল টু 0 করে দিলাম। তাহলে এখান থেকে দেখবি 2x = 12 আসবে, x = আসবে +6, চিহ্নটা ইউজ করবি, ইউজ করা ভালো, না দিলেও কাটবে না প্লাসটা, তবু চিহ্নটা দেওয়া প্র্যাকটিস করবি, ঠিক আছে। তাহলে K2Cr2O7 এর জারণ সংখ্যা Cr এর কত বেরিয়ে গেল +6, তাহলে জারণ সংখ্যা বার করা যাবে, যে কোনো যৌগের মোট জারণ সংখ্যাটা করবি, ওটাকে x ধরে নিয়ে জারণ সংখ্যাটা কত হবে 0। আচ্ছা পরের দিনের ক্লাসে আমাদের যেটা কাজে লাগবে, তোদের আমি প্রচুর বাড়ির কাজ দেবো, সেই কাজগুলো তো করবি, আর নেক্সট যে ডেটা দেবো আমি, বেশ কিছুদিন পরে করাবো, সেটা তোরা কি করবি, হ্যাঁ যারা অনলাইনের ক্লাসটা দেখছিস তোরা কি করবি, নেক্সট যে ক্লাসটা আমি ঘোষণা করব যে যেদিন দেবো তার ঠিক 2 থেকে 3 দিন আগে এই ক্লাসটাকে, বা যেটা তুই খাতায় নোট ডাউন রাখছিস 2 দিন আগে যখন ঘোষণা দেবো, একটু নোট ডাউনটা তোরা একটু দেখে নিবি ভালো করে, তাহলে তোদের আর কোনো অসুবিধা হবে না, হ্যাঁ। কারণ এইটা জারণ সংখ্যা বার করাটা আজকে যে শিখছিস, বা আমি বাড়িতে যে আগামী দিন কাজ দেবো, সেগুলো তোদের একদম জলভাত করে ফেলতে হবে, হ্যাঁ। কারণ জারণ সংখ্যা বার করাটা কিন্তু যতদিন কেমিস্ট্রি পড়বি ততদিন লাগবে। তো এই ক্লাসটা আমি আবার হয়তো 15-20 দিন বাদে করাবো, তখন কিন্তু ডে 2 আগে তোরা এই ক্লাসের যেটা নোট রাখছিস একটু দেখে নিবি, আর জারণ সংখ্যা বার করা মাঝে মাঝে একটু প্র্যাকটিস করে রাখতে পারিস, ঠিক আছে। আচ্ছা তো এবার আমরা চলে যাব কোনো একটা মূলকের জারণ সংখ্যা নির্ণয় করাবো। ধর তোকে আমি বললাম MnO4 মাইনাস এই মূলকের Mn পরমাণুর জারণ সংখ্যা নির্ণয় করো। MnO4 মাইনাস আয়নে বা মূলকে Mn পরমাণুর জারণ সংখ্যা নির্ণয় করো। একই ব্যাপার, এখানে কিন্তু একটা নতুন পয়েন্ট অ্যাড করব আমি। নতুন পয়েন্টটা হচ্ছে কোনো যৌগের মোট জারণ সংখ্যা কত হয় বলেছিলাম 0 হয়, কিন্তু কোনো মূলকের বা আয়নের মোট জারণ সংখ্যা মূলকটির আধানের সমান হয়, কোনো যৌগের মোট জারণ সংখ্যা 0 হয়, আর যদি সেটা মূলক হয় তাহলে তার জারণ সংখ্যা তার যেটা আধান তার সমান হবে। তাহলে এবার এই যে MnO4, আমি এখানেও ধরে নেব যে মনে করি MnO4 মাইনাস আয়নে বা মূলকে Mn পরমাণুর জারণ সংখ্যা সমান x, অতএব
MnO4 মাইনাস মূলকের মোট জারণ সংখ্যা সমান এক্স, ভালো করে দেখ, এক্স প্লাস Mn এর জন্য হলো এক্স, ঠিক আছে, আর 4টে অক্সিজেন আছে তার জন্য হবে 4 × -2 সমান এক্স মাইনাস 8। এটা বুঝতে পারলি কিনা দেখ, এটা কোনো ব্যাপার নয়। মোট জারণ সংখ্যাটা এক্স মাইনাস 8 হলো, Mn এর জারণ সংখ্যা এক্স আর অক্সিজেন পরমাণু আছে 4টে, তাহলে 4 × -2 = এক্স মাইনাস 8। অতএব এক্স মাইনাস 8 = আগেরগুলো যখন যৌগ থাকছিল তখন আমরা ইকুয়াল টু কত করছিলাম, 0 করছিলাম। যৌগের মোট জারণ সংখ্যা 0 হয়, কিন্তু মূলকের মোট জারণ সংখ্যা মূলকের আধানের সমান হয়। তার মানে এখানে হবে এক্স মাইনাস 8 = -1। দেখ বুঝতে পারলি, যদি এখানে মূলকের আধানটা -2 থাকতো তাহলে এখানে আমরা -2 বসাতাম, যদি +3 থাকতো তাহলে আমরা এখানে প্লাস বসাতাম। মানে মূলকের মধ্যে যদি কোনো পরমাণুর জারণ সংখ্যা বার করি তাহলে মোটটা বার করে তাকে ওই আধানের সঙ্গে আমরা সমান করে দেবো, ঠিক আছে। এই লাইনটা দেখ, এই লাইনটা বুঝতে পেরেছিস? কোনো মূলকের মোট জারণ সংখ্যা, এই মোটটা বার করে নিলাম, মূলকটির আধানের সমান হবে। এখানে আধান -1, তাই আমরা -1 সমান করে দিলাম। আরেকটা এক্সাম্পল দিচ্ছি, মনে কর PO4 3-, কোশ্চেনগুলো লিখে নিবি সব তোরা। PO4 3- মূলকে বা আয়নে পি এর জারণ সংখ্যা নির্ণয় করো। বুঝতেই পারছিস ও এর হবে না, পি এর হবে। আচ্ছা, মোট জারণ সংখ্যা এর ধরে নিলাম এক্স প্লাস 4 × -2, তাই তো, এর 4টে আছে, তারপর 4 × -2, এটা ইকুয়াল টু কিন্তু আমরা করব -3। ওর যেটা আধান সেইটা ইকুয়াল টু করে দেবো, সেটা প্লাস হলেও প্লাস করে দেবো। যেমন ধর NH4 প্লাসে N এর জারণ সংখ্যা, তাহলে এরটা ধরে নিলাম এক্স, এরটা কত হলো 4 × +1 ইকুয়াল টু +1, প্লাস আছে মানে +1 আছে, দিয়ে এক্সটা বার করবি। আশা করি তোরা বুঝতে পেরেছিস মূলকের জারণ সংখ্যা এবং যৌগের মধ্যে জারণ সংখ্যা কীভাবে নির্ণয় করতে হয় কোনো পরমাণুর, সেটা মনে হয় বুঝতে পেরেছিস, তাই তো। তো এটা যদি বুঝতে পারিস, এবার আমরা ফার্দার এগিয়ে যাব। পরের দিনের যে অ্যাসাইনমেন্টটা এই চ্যাপ্টারের উপর দেবো সেটা অবশ্যই দেবো, টাইম নিয়ে করবি, তাড়াহুড়ো নেই। এবং রাসায়নিক বন্ধন যেমন চলছে সেই ক্লাসটা কিন্তু ঠিক সেই রকম চলতে থাকবে, ঠিক আছে। তো তোদের পরের দিন আমি যেগুলো দেবো, ধর তোকে আমি বাড়িতে দিলাম যে MnSO4 এর জারণ সংখ্যা নির্ণয় করো। আমি ইচ্ছে করে ধরো বলে দিলাম না কার জারণ সংখ্যা, তা তোকে একটু বুঝে নিতে হবে যেখানে এর জারণ সংখ্যাটা বার করতে দিয়েছি, ঠিক আছে। এর জারণ সংখ্যা কী হবে দেখ, এর যদি জারণ সংখ্যা বার করতে দিই তোরা নিশ্চয়ই এরটা এক্স ধরবি, দিয়ে তুই সালফারেরটা বসাবি, ও এরটা বসাবি, তাই তো। কিন্তু এরম করে এটা করা যাবে না। কেন যাবে না? কোনো যৌগের মধ্যে আমি যদি আমার চেনা কোনো মূলককে খুঁজে পেয়ে যাই, SO4 আমার চেনা মূলক তো, আচ্ছা SO4 এর জারণ সংখ্যা কত দেখবি, আগে করিয়েছি, SO4টা 2- হয়, তাহলে SO4 এর জারণ সংখ্যা কত হবে -2, তাহলে এখানে Mn এর জারণ সংখ্যা কত হবে, মুখে মুখেই হয়ে যাবে দেখ, +2। কেন? কারণ এটা দ্বারা যৌগ, যৌগের মোট জারণ সংখ্যা কত হয় 0, তাহলে এখানে গোটা SO4টার যদি -2 হয় তাহলে Mn এর জারণ সংখ্যা কত হবে +2। আচ্ছা, একটু আগে করিয়েছি দেখবি K2Cr2O7, এখানে সিআরের জারণ সংখ্যা কত বেরিয়েছিল, সিআরের জারণ সংখ্যা বেরিয়েছিল +6। এই যে +6 বেরিয়েছিল এটা কিন্তু দেখবি একটা সিআরের জারণ সংখ্যা বেরিয়েছিল, আমরা সিআর পরমাণু ধরেছিলাম, তাই আমরা কিন্তু এখানে মাথায় যখন লিখব আমরা কিন্তু +6ই লিখব। এটা এই কারণেই বোঝালাম, ধর তুই এখানে অক্সিজেনের জারণ সংখ্যা লিখলি, তুই কিন্তু -14 লিখবি না, এখানে কিন্তু তুই লিখবি -2। পটাশিয়ামের ধর লিখলি, এখানে কিন্তু লিখবি +1। মানে আমি তোকে বোঝাতে চাইলাম যখন কোনো যৌগের মধ্যে কোনো পরমাণুর জারণ সংখ্যা তোরা লিখবি, সেটা কিন্তু একটা পরমাণুর জারণ সংখ্যাটাই ওপরে লেখা হয়। এই যে এটা 6 বেরোলো মানে 6 × 12 লিখবো, সেটা কিন্তু নয়, ওপরে কিন্তু একটার জারণ সংখ্যা লেখা হয়। ক্যালকুলেট করার সময় আমি 2 × +6 করে নেব, কিন্তু ওপরে কিন্তু একটা পরমাণুর জারণ সংখ্যা যেটা হয় সেটাই লেখা হয়, ঠিক আছে। আচ্ছা, এবার আরেকটা জিনিস বলি, বইতে দেখবি একটা পয়েন্ট লেখা আছে, ধর একটা বিক্রিয়া দেখাই, Zn + H2SO4 ইজ ইকুয়াল টু ZnSO4 + H2, ধর এটা আছে। এখানে আমি তোকে যদি বলি জিঙ্কের জারণ সংখ্যা কত, তোদের অনেকেরই মনে হবে যারা ক্লাস করেনি তাদের মনে হবে স্যার জিঙ্কের তো যোজ্যতা 2, আর জিঙ্ক তো একটা ধাতু, তাই জিঙ্কের জারণ সংখ্যা +2 হবে,
কিন্তু না, দেখ এইখানে কত হবে, SO4-এর জারণ সংখ্যা আমি তোকে একটু আগে কী বললাম, -2, তাহলে জিঙ্কের জারণ সংখ্যা কী হবে, +2। কিন্তু খবরদার এই যে SO4-এর জারণ সংখ্যাটা এখানে লিখবি না, কারণ জারণ সংখ্যা লেখার নিয়ম হচ্ছে পরমাণুগুলো জারণ সংখ্যা লিখতে হয়। হ্যাঁ, এটাকে তুই মনে মনে ক্যালকুলেট করে নিলি, -2, তাই মোট জারণ সংখ্যা 0 হয়, তাহলে জেডেনের জারণ সংখ্যা +2। এখানে খেয়াল করে দেখ জেডেনটা তো একা আছে, জেডেনের মাথায় তো কোনো চার্জ নেই, তাহলে যখন কোনো পরমাণু বা অণু যেমন ধর Cl2, এটা একটা অণু, তোকে বললাম Cl2 অণুতে Cl পরমাণুর জারণ সংখ্যা কত, তুই আমার নিয়মে কর। Cl2 অণুতে মনে কর Cl পরমাণুর জারণ সংখ্যা x, তাহলে কটা Cl পরমাণু আছে, তাহলে 2, তাহলে এর মোট জারণ সংখ্যা 2 × x = কত হয়, 0, কারণ এখানে কোনো আধান নেই, তাহলে x = কত হলো, 0। তাহলে Cl2 অণুতে Cl পরমাণুর জারণ সংখ্যা কিন্তু -1 নয়, Cl পরমাণুর জারণ সংখ্যা এখানে 0। এটা দেখবি বইতে একটা পয়েন্ট লেখা আছে, তোরা অবশ্যই পয়েন্টটা লিখে নিবি। কোনো পরমাণু বা অণু যদি মুক্ত অবস্থায় থাকে, এই অবস্থাটাকে আমরা বলছি মুক্ত অবস্থা, মানে একা একা আছে। যদি মুক্ত অবস্থায় থাকে মানে কারোর সাথে যদি যুক্ত না থাকে, মুক্ত অবস্থায় কোনো ধর চার্জ নেই, তাহলে তার জারণ সংখ্যা সবসময় কত হয়, তার জারণ সংখ্যা 0 হয়। দেখ জেডেনের জারণ সংখ্যা এখানে কিন্তু +2 নয়, এখানে জেডেনের জারণ সংখ্যা 0। মুক্ত অবস্থায় কোনো অণু বা পরমাণু থাকলে তার জারণ সংখ্যা 0 হয়। ধর কোনো বিক্রিয়ায় আছে Na প্লাস ধর HCl আছে, এরম আছে, এখানে এনের জারণ সংখ্যা কিন্তু 0 হবে, +1 কিন্তু হবে না। ইনের জারণ সংখ্যা +1 কোথায় হবে, এইটাই হবে, এর -1 এর +1। ধর এরকম কোনো একটা বিক্রিয়ায় পেলি Clটা মাইনাস, Cl মাইনাসের জারণ সংখ্যা কত হবে, এই যে আধানটা হবে, বলে দিলাম তো, কোনো আয়নের আধানটাই হবে তার জারণ সংখ্যা, ঠিক আছে। কিন্তু তেমনি দেখ Cl পরমাণু এতে একা থাকতে পারে না, এই ধাতুগুলো হচ্ছে এক পারমাণবিক, এরা একা থাকতে পারে, এরা একা যদি থাকে তখন জারণ সংখ্যা 0 হয়। Cl তো এইভাবে একা অবস্থান করতে পারে না, Cl একা থাকলে নিশ্চয়ই Cl মাইনাস হিসেবে থাকবে, ঠিক আছে। তো Cl মাইনাসের জারণ সংখ্যা -1, কিন্তু Cl2 অণুতে Cl পরমাণুর জারণ সংখ্যা কিন্তু 0। তার মানে কোনো পরমাণু বা অণু যদি মুক্ত অবস্থায় থাকে তাহলে তার জারণ সংখ্যা কত হবে, 0 হবে। বোঝা গেছে? তাহলে আয়নের মধ্যেও জারণ সংখ্যা নির্ণয় হলো, যৌগের মধ্যে হলো, মুক্ত অবস্থায় হলো, সব হয়ে গেল, ঠিক আছে। এবার তোদের আমি দুটো কোশ্চেনে চলে যাই, দুটো প্রশ্নে চলে যাই, তারপরে আবার দুটো জারণ সংখ্যা শেখাবো। ধর একটা প্রশ্ন হচ্ছে, এগুলো এইচএসে খুব 11-এর পরীক্ষায় আসে, যে এমন একটি যৌগের উদাহরণ দাও যেখানে হাইড্রোজেনের ঋণাত্মক জারণ সংখ্যা দেখা যায়, ঋণাত্মক জারণ সংখ্যা দেখা যায়। এমন একটা হাইড্রোজেনের যৌগের উদাহরণ চাইছি যেখানে হাইড্রোজেনের ঋণাত্মক জারণ সংখ্যা দেখা যায়। দেখ এটার উত্তর কি হবে, এটার উত্তর হবে যে কোনো হাইড্রাইড জাতীয় যৌগ, যেমন NH, LiH, CaH2, এই যৌগগুলোকে আমরা বলি হাইড্রাইড। অ্যাটমিক স্ট্রাকচারে দেখবি আমরা ডে 2 এর নেই একটা অ্যাসাইনমেন্টে আমরা দিয়েছিলাম যে H- ইলেকট্রন বিন্যাস করো, মানে হাইড্রাইড আয়নের ইলেকট্রন বিন্যাস করো। তো এইখানে হাইড্রোজেনের জারণ সংখ্যা মাইনাস হয় আর সোডিয়ামের জারণ সংখ্যা প্লাস হয়, হাইড্রোজেনের মাইনাস, লিথিয়ামের এখানে -+2, ঠিক আছে, এরম হয়। তো কেন এটা হচ্ছে এটাও বুঝতে হবে যে এইচের জারণ সংখ্যাটা এখানে ঋণাত্মক হচ্ছে কেন। দেখ আমি কি তোদের বলেছি, ধাতুগুলো হচ্ছে ইলেকট্রো পজিটিভ আর অধাতুগুলো হচ্ছে ইলেকট্রো নেগেটিভ, তাই তো। এবার NaH এর মধ্যে দেখ হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম এরম আছে তো। তো ওপর থেকে যত নিচের দিকে যাব তত ধাতব চরিত্র কি হয়, বৃদ্ধি পায়, আমরা পর্যায় সারণীতে পড়েছি। তাহলে খেয়াল করে দেখ হাইড্রোজেনের থেকে সোডিয়ামটা ভালো ধাতু, আর ধাতুগুলো কি হয়, ইলেকট্রো পজিটিভ হয়। তাহলে যার ধাতব চরিত্র বেশি, ধাতুগুলো যেহেতু ইলেকট্রো পজিটিভ, তাই যেহেতু সোডিয়ামের ধাতব ধর্ম হাইড্রোজেনের থেকে বেশি, তাই এখানে সোডিয়ামটা
+1 জারণ অবস্থাটা পাবে। জানি হাইড্রোজেনেরও জারণ অবস্থা সাধারণ জারণ অবস্থা +1, সোডিয়ামেরও +1। এবার যখন এরা দুজনে পড়ে যাবে তখন প্লাসটা এ নিয়ে নেবে, বাধ্য হয়ে ওটাকে মাইনাস হতে হবে। কেন? কারণ এই যৌগটার মোট জারণ সংখ্যা কত হয়? যে কোনো যৌগের 0 হয়। তাহলে এটা যদি +1 হয় তাহলে এইচেরটা কী হবে? -1। ওই একইভাবে ওইগুলোও তাই হবে। বুঝতে পেরেছিস? তাহলে যেহেতু ধাতব ধর্মটা বেশি হাইড্রোজেনের থেকে এদের, তাই এটা এরকম হবে। আচ্ছা, আর একটা কোশ্চেনে চলে যাই। নেক্সট কোশ্চেন, এমন একটি যৌগের উদাহরণ দাও যেখানে অক্সিজেনের ধনাত্মক জারণ অবস্থা দেখা যায়। অক্সিজেনের জারণ অবস্থা সাধারণত কি হয় বল? -2 হয় সাধারণত। অক্সিজেনটা ইলেকট্রোনেগেটিভ, অক্সিজেন ইলেকট্রোনেগেটিভ, তাই অক্সিজেনের জারণ সংখ্যা সাধারণত মাইনাসই হয়। কিন্তু অক্সিজেনের থেকেও বেশি ইলেকট্রোনেগেটিভ আরেকজন আছে। কে আছে? সেটা হচ্ছে ফ্লোরিন। তার মানে অক্সিজেন আর ফ্লোরিন যদি কোনো যৌগ তৈরি করে তাহলে এফটা হচ্ছে কি? মোর ইলেকট্রোনেগেটিভ দেন ও, তাই তো? এফের ইলেকট্রোনেগেটিভিটি ও এর থেকে বেশি। তাহলে আমি আবারও কি বলেছি? যেগুলো বেশি ইলেকট্রোনেগেটিভ হবে, ইলেকট্রোনেগেটিভ অ্যাটমের জারণ সংখ্যা ঋণাত্মক হয়, ইলেকট্রোপজিটিভের ধনাত্মক হয়। কিন্তু আমি জানি এই দুটোই হচ্ছে ইলেকট্রোনেগেটিভ পরমাণু, কিন্তু এই দুটো ইলেকট্রোনেগেটিভ হলেও এফের তড়িৎ ঋণাত্মকতা ও এর থেকেও বেশি। তাই এখানে এফের জারণ সংখ্যা হবে যেটা হয় -1। তাহলে -1, দুটো -1 আছে, তাহলে -2 হলো। অক্সিজেনের জারণ সংখ্যা +2। কেন প্লাস হলো বুঝতে পারলি? আমি জানি, আবারও বলছি, যে অক্সিজেনের জারণ সংখ্যা ঋণাত্মক হয়। কেন? কারণ অক্সিজেনটা হচ্ছে একটা ইলেকট্রোনেগেটিভ অ্যাটম, কিন্তু এই যৌগটাতে অক্সিজেনের থেকেও ইলেকট্রোনেগেটিভ হচ্ছে ফ্লোরিন। তাই ফ্লোরিন নেগেটিভটা পেয়ে গেলে অক্সিজেন এখানে পজিটিভটা পেল। ঠিক আছে? তাহলে এই ধরনের কোশ্চেনগুলো খুব আসে, এছাড়াও আরও করাবো আমি। আচ্ছা, অফলাইনের ক্লাসের থেকে এখন দুটো এক্সট্রা জিনিস আমি বলবো। ঠিক আছে? তো এক্সট্রা জিনিসগুলো হচ্ছে আরও দুটো কোশ্চেন আমি করাবো যেগুলো অফলাইন ক্লাসে হয়নি। তো সেই এক্সট্রা ক্লাসগুলো হচ্ছে NH4NO3 যৌগে, এটা সালের কোশ্চেনে এসছে দেখবি, যৌগে দুটি ভিন্ন N পরমাণুর জারণ সংখ্যা নির্ণয় করো। ঠিক আছে? এটা সালের প্রশ্নে এসছে। NH4NO3 যৌগে দুটো ভিন্ন N পরমাণুর জারণ সংখ্যা নির্ণয় করো। ঠিক আছে? দুটো আলাদা আলাদা করে এই দুজনকার জারণ সংখ্যা বার করতে বলেছে। তাহলে আমরা এটা কি করব? দেখ, NH4NO3 তো এটাকে আমি মনে মনে আয়নে ভেঙে নিই। এটাকে আয়নে ভাঙলে কি হবে? NH4 প্লাস NO3 মাইনাস। আমি দুটোকে আয়নে ভেঙে নিলাম। ঠিক আছে? এইবার আয়নের মতো করে আমরা জারণ সংখ্যা বার করব। NH4, এবার ধরে নেব যে মনে করি NH4 প্লাস আয়নে এনের জারণ সংখ্যা সমান x ধরে নিলাম। এবার বার করব। অতএব x প্লাস 4টে হাইড্রোজেন আছে, তাহলে কত হলো? এটা মোট জারণ সংখ্যা বেরোলো। দেখ বুঝতে পারলি কি না? এর মোট জারণ সংখ্যা হলো এইটা। এনের জারণ সংখ্যা x ধরেছি, 4টে হাইড্রোজেন আছে, তাহলে 4 × +1 ইকুয়াল টু কত করব? ইকুয়াল টু বলেছি আধানটা যাবে এখানে, তাহলে x ইকুয়াল টু 4টা ওদিকে গেল, তাহলে -4 + 1 ইকুয়াল টু -3। তার মানে এই এনটার জারণ সংখ্যা কত হলো? -3 হয়ে গেল। অবশ্যই ভাষায় লিখে দিবি যে NH4 প্লাস আয়নের এনের জারণ সংখ্যা হলো -3। ক্লিয়ার? এটা -3 হলো। আচ্ছা, ঠিক একইভাবে এইটারও বার করব। এখানেও ধরে নেব যে মনে করি NO3 মাইনাস আয়নে এনের জারণ সংখ্যা, এখানে x না ধরে এখানে তোরা y ধরবি। একই জিনিস একটা কোশ্চেনে ধরবি না। তাহলে এখানে মোট জারণ সংখ্যা কত হবে বল? এনের জারণ সংখ্যা হচ্ছে y প্লাস 3টে অক্সিজেন আছে, 3 × -2, 3টে অক্সিজেন আছে, তাহলে 3 × -2 ইকুয়াল টু কত হবে? -1। এই যেটা চার্জ সেটা এখানে হয়ে যাবে।
তাহলে ওয়াই ইকুয়াল টু হবে, এখানে -6টা ওদিকে যাচ্ছে, তাহলে 6 - 1 মানে হচ্ছে +5। তাহলে এখানে এর জারণ সংখ্যা হয়ে গেল +5। দেখ ক্লিয়ার হলো? তাহলে NH4NO3 যৌগটাকে তোরা আয়নে আগে ভেঙে নিলি, NH4+ ভাষায় লিখে দিবি, বইতেও করা আছে, একবার পড়ে নিবি। NH4NO3 যৌগটি আয়নে বিশ্লিষ্ট হলে কি হয়, NH4+ ও NO3-। এবার NH4+টা আলাদা করে তুই এনের জারণ সংখ্যা বার করবি, আর NO3- আলাদা করে এনের জারণ সংখ্যা বার করবি। যদি অসুবিধা হয় এটা আরেকবার রিপিট করে শুনে নিবি, আশা করি বুঝতে পেরেছিস। না বুঝতে পারলে আমাকে ফোনও করবি, ঠিক আছে? তাহলে এখানে এনেরটা ওয়াই ধরেছি, 3টে অক্সিজেন আছে, 3 × -2 ইকুয়াল টু কত করতে হয়, যে কোনো আয়নের জারণ সংখ্যা ইকুয়াল টু তার আধানটা বসে যায়। বোঝা গেল? আচ্ছা, আর একটা শেখাবো, দিয়ে জারণ সংখ্যার ক্লাসটা আজকে শেষ হবে। তারপরে বেশ কিছুদিন বাদে আবার ডে 2টা নিয়ে আমরা আসবো। এর ক্লাসটা আমি তোদের এর কোশ্চেনগুলো আমি তোদের বাড়িতে 1-2 দিনের মধ্যেই দিয়ে দেবো। আচ্ছা, নেক্সট কোশ্চেন হচ্ছে, ইথানল CH3CH2OH যৌগে দুটি ভিন্ন সি পরমাণুর জারণ সংখ্যা নির্ণয় করো। দুটি ভিন্ন সি পরমাণুর জারণ সংখ্যা নির্ণয় করো। এটার উত্তর করা যাক। এটা কীভাবে করব? দেখ, এটা সমযোজী যৌগ, এ তো আর আয়নে ভাঙবে না, একে ওইভাবে আমরা আয়নে ভাঙবো না। এর স্ট্রাকচারটা আমরা লিখবো, এক একটা কার্বনের হাত হয় 4টে, আমরা অর্গ্যানিক কেমিস্ট্রিতে শিখব এক একটা কার্বনের হাত কটা করে হয়, 4টে। তাহলে আমরা এটাকে যদি ভেঙে লিখি এই রকম দেখতে হয়, ঠিক আছে? এইবার ভালো করে বুঝবি, এখানে সি এর সঙ্গে সি এর বন্ড আছে, ঠিক আছে? একই পরমাণুর যেহেতু বন্ড আছে, তাই এই পোর্শনের জারণ সংখ্যাটা ইকুয়াল টু 0 হবে, আর এই পোর্শনের জারণ সংখ্যাটা ইকুয়াল টু 0 হবে। এটা মুখে মুখেই করে দিচ্ছি আমি, দেখ, ঠিক আছে? একই যেহেতু বন্ড আছে, তার মানে এর জন্য ও কিছু পাবে না, ওর জন্য এ কিছু পাবে না। এই পোর্শনটা 0, এই পোর্শনটা 0। এবার কি হচ্ছে দেখ, এই হাইড্রোজেনের জারণ সংখ্যা কত বল? +1। এর কত? +1। তাহলে এর কত? +1। মুখে মুখে হয়ে যাবে, +1 +1 +1 মানে 3টের কত হলো? +3। তাহলে এই পোর্শনটা যদি 0 হয়, তাহলে এর জারণ সংখ্যা কত হবে? -3। ক্লিয়ার? আচ্ছা, এবার এই এইচ, এর কত? +1। এর কত? +1। আর এরটা কত আমি একদম মাথায় লিখলাম, এখানে অক্সিজেনের মাথায় লিখলাম না, এইচের মাথায় লিখলাম না, আমি আলাদা করে লিখলাম। এর জারণ সংখ্যা হচ্ছে কত? -1। ঠিক আছে? যদি মাথায় লিখতে চাস, তাহলে এই অক্সিজেনের মাথায় লিখবি -2, আর এইচের মাথায় লিখবি +1। দেখ, -2 আর +1কে দেখ যোগ করে -1 হয়, ঠিক আছে? তাহলে এই ওইচের জন্য কত এলো? ওইচের জন্য জারণ সংখ্যা এলো -1, এর জন্য এলো +1, এর জন্য এলো +1। তাহলে এই হাইড্রোজেনের +1, এই হাইড্রোজেনের +1, আর এর হচ্ছে -1। তাহলে কত বেঁচে রইল? +1। ঠিক আছে? তাহলে +1 যদি বেঁচে থাকে, তাহলে এর জারণ সংখ্যা 0 হতে গেলে কত হবে? -1। দেখ, বুঝতে পারলি? আবারও বলছি, এর হচ্ছে +1, এর +1, তাহলে +1 +1 কত হলো? +2। +2 থেকে 1 বিয়োগ গেল, তাহলে +2 থেকে 1 বিয়োগ গেলে বেঁচে থাকলে কত? +1। তাহলে এই পোর্শনটার জারণ সংখ্যা তো 0, তাহলে এই 3টের যদি +1 হয়, তাহলে এর কত হবে? -1। তেমনি এই পোর্শনটার জারণ সংখ্যা যেহেতু 0, তাহলে এর +1, এর +1, এর +1, তাহলে +3 হলো, তাহলে এর হলো -3। আচ্ছা, এভাবে ডিনোট করবি কীভাবে? এই কার্বনটাকে C1 করে দিবি, এই কার্বনটাকে C2 করবি, এটাকে C1 করবি না। যেটার দিক থেকে OH আছে, তোরা ইউপ্যাগনাম অল্প অল্প পড়েছিস, যে কার্বনটার দিক থেকে OH আছে সেই কার্বনটাকে C1 করবি, তারপরেরটাকে C2 করবি, দিয়ে উত্তর লেখার সময় লিখে দিবি যে ইথানল যৌগে C1 পরমাণুর জারণ সংখ্যা হচ্ছে -1 এবং C2 পরমাণুর জারণ সংখ্যা হচ্ছে -3। ক্লিয়ার? বোঝা গেছে? তো এই হচ্ছে জারণ সংখ্যার ক্লাস। জারণ সংখ্যা শিখে গেলি। আগামী দিন আমরা করব কি, এই জারণ সংখ্যাটাকে কাজে লাগিয়ে আমরা জারণ বিজারণ আমরা শিখব, কীভাবে জারণ বিজারণ হয়। আজকে যে বাড়ির কাজগুলো দেবো সেগুলো তোরা লিখে লিখেই করবি, যেমন ওই KM এর ওপরটা যেমনভাবে করালাম, যে মনে করি MN এর জারণ সংখ্যা সমান X, এভাবে লিখে লিখে করবি। কিন্তু বাড়িতে এমনভাবে স্টাডি করবি যেন পরের দিনের আগে এগুলো মুখে মুখে করতে পারিস। মুখে মুখে করতে হবে। যেমন কী করে মুখে মুখে? 4 দুগুণে কত? -8, মুখে মুখে। আর এর কত? +1। তাহলে -8
আর +1 কত হচ্ছে -7, মোট জারণ সংখ্যা 0 হয়, তাহলে এটা কত হয়ে গেল +7। যেমন এই ছোটো ছোটোগুলোই কর আগে মুখে মুখে, এগুলো মুখে মুখে করবি। মুখে মুখে কবে করবি? নেক্সট যে ক্লাসের ডেট দেবো তার দুদিন আগে এগুলো মুখে মুখে করবি। যেমন ধর MnO2, তাহলে O2 একটা ওয়ের জারণ সংখ্যা -2, তাহলে দুটো এর কত হলো -4, তাহলে এর জারণ সংখ্যা কত হবে +4। ওই এক্স ধরে ধরে আর পরের দিন আর চলবে না কিন্তু, হ্যাঁ, এবার নিজে নিজে করতে হবে, ঠিক আছে। যেমন ধর MnSO4, SO4 এর কত -2 +2, একটু মুখে মুখে করতে হবে, ঠিক আছে। আর এইটা মুখস্থ রাখবি, এটা খুব কাজে লাগবে। KMnO4 +7 আর K2Cr2O7 +6, এই দুটো একটু মুখস্থ রাখবি। তো মোটামুটি মুখে মুখে একটু করা প্র্যাকটিস করবি বাড়িতে, মুখে মুখে করা প্র্যাকটিস করবি, তারপরে কিছু তো করতে দেবোই, আর একটু মুখে মুখে করতে হবে। যেমন ধর SO2 ফটাফট করতে হবে, SO2 তাহলে 2 দুগুণে 4 -4 +4, ধর SO3 3 দুগুণে -6 +6, একটু চেষ্টা করবি মুখে মুখে করার, ঠিক আছে। পরের দিন একটু মুখে মুখে হলে আমার সুবিধা হবে। তো এই হলো ডে 1-এর ক্লাস, জারণ সংখ্যা শেখালাম। ভালো লাগলে ক্লাসটাকে লাইক দিবি, জারণ সংখ্যা শেখালাম। পরের দিন নেক্সট ক্লাসে আবার দেখা হবে।